আর আমি স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং TVN 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমি প্রথমে একটু মাহবুব কামালের কাছে যেতে চাই। মাহবুব কামাল, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন সবার সাথে বৈঠকের পরে ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র না দেওয়া গেলে তাহলে ঘোষণাপত্রের দরকার নাই। জিজ্ঞেস করলেন? জি, এটা তো ঝুলে গেছে, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই, এটা ঝুলে গেছে। দেখেন, মাস দুয়েক আগে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রী, সে ওই ক্রিমিনোলজিতে পড়ে, সে একটা পোস্ট দিছিল। পোস্টের শেষ লাইনটা ছিল ওই ইউনিভার্সিটির ব্যাপার নিয়ে, বলেছে আমি কোথায় এসে পড়লাম ভাই। এখন আমি ওই লাইনটা পরে খুব হাসছি। তো আজকে এখন বলতেছে আমি কোথায় এসে পড়লাম ভাই, মানে এটা সে বলছিল ইউনিভার্সিটির ব্যাপারে, আমি এখন দেশটা নিয়ে বলতেছি যে কোথায় এসে পড়লাম আমরা, মানে কি চলতেছে আর কি, মানে ভাবা যায় না। দেখেন, আমি একটু মাস্টারি করি আগে, তারপরে আপনার কথায় আসতেছি। এই সংবিধান সংশোধন, এই যে এটা কি বলছে, এটা সংস্কার। দেখেন, আগে ছিল প্রজাতন্ত্র, কি করা হলো নাগরিকতন্ত্র। তার মানে যারা সংস্কার কমিটিতে ছিলেন তারা ভাবলেন যে প্রজা মানে বোধ হয় রাজার অধীন কেউ, অথবা আমরা যেরকম বর্গা চাষীদের প্রজা বলি সেরকম কিছু। দেখেন, প্রজা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে, প্রজা মানে হচ্ছে আপনার প্রকৃষ্ট জাত, প্রকৃষ্ট জন। আপনি করে দিলেন কি নাগরিকতন্ত্র। আরে অনেক নাগরিক তো চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, প্রকৃষ্ট জন তো সবাই না। তাইলে এই যে একটা সম্মানজনক প্রকৃষ্ট জন থেকে আপনি নাগরিকতন্ত্রে নিয়ে আসলেন, এটা কি কোনো শুভবুদ্ধির পরিচয় হলো? গেল একটা। আবার দেখেন, জনগণতন্ত্রী করে ফেলছে। গণতন্ত্রের মধ্যেই তো জনগণ আছে, তাই না? তারপরে আপনি কি লাগাইছেন? জন। তো জনটা কি? জন মানে কি? ওনারা কি জানেন জন মানে কি? জন মানে হচ্ছে মজুর, অর্থাৎ যারা মজুরি খাটে। এবং বাংলা সাহিত্যের একটা খুব চমৎকার একটা লাইন আছে, জন ডেকে পুকুর কাটি। আপনি ফরিদপুরে যান, এই যে যারা মজুর তাদেরকে জন বলা হয়। তাইলে আপনি তো আমাদেরকে মজুর বানায় দিলেন, জন লাগায় আপনি আমাদের মজুর বানায় দিলেন, মানে আমাদেরকে তো নিচে নামায় দিলেন আপনি। গণতে আপনার চলতেছিল না, গণের মধ্যেই তো জনগণ আছে। এবং দেখেন, লেখাপড়া করে না কি করব, মানে মানে আমরা যারা লেখাপড়া করি তারা এখন মানে চুপচাপ হয়ে গেছি আর কি, বুঝছেন? সবাই আমাদেরকে জ্ঞান দিচ্ছে। মাহবুব কামাল, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ। একটু আমি এটা জানতে চাই, রিপাবলিক এর বাংলা অর্থ কি? রিপাবলিক প্রজাতন্ত্র। আচ্ছা, তাহলে নাগরিকতন্ত্র অথবা জনগণতন্ত্রী এর ইংলিশ শব্দ কি রিপাবলিক? তার বাদ দেন। আচ্ছা, এখন ধরেন প্রজাতন্ত্র মানে হচ্ছে, ধরুন প্রজাতন্ত্র আরেকটা মানে আছে, সেটা হচ্ছে যে আপনি ডিকশনারি দেখেন, সেটা হচ্ছে জনসাধারণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত রাষ্ট্র। এটা হচ্ছে প্রজাতন্ত্র। কত চমৎকার একটা অর্থ, হ্যাঁ। সেইটা আপনি করে দিলেন কি নাগরিকতন্ত্র। তো মানে কি হচ্ছে এগুলি? এখন দেখেন, মানে কি বলবো আর কি, এই যে জাতীয় ঐক্য না, এই যে আপনি যে মূল প্রশ্নটা করলেন। আচ্ছা, একটা দল, যে দলটার প্রতিষ্ঠাতা হচ্ছে একজন বোনাফাইড মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এবং উনি স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলেন, তারপরেও একটা জেট ফোর্সের একটা ছিল, বীরুত্তম উপাধিপ্রাপ্ত, সেই লোকটা দ্বারা প্রতিষ্ঠিত একটা দলকে বাইরে রেখে আপনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবেন? এটা হয় কখনো? এই যে জুলাই ডিক্লারেশন, এখানে বিএনপি তো বলে দিয়েছে যে এগুলোর মধ্যে আমরা নাই। ৭২ সালের স্বাধীনতার মধ্য দিয়ে যে সংবিধান করা হয়েছে, সেই সংবিধানকে আপনি যেমন তেমন করে সংশোধন করবে, বিএনপি তো এটা আগেই বলে দিছে। এবং এই যে বিএনপি তো একটা বড় পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করে, আওয়ামী লীগ বাদ দেন। আওয়ামী লীগ তো ধরেন, হ্যাঁ এটাও ঠিক যে আওয়ামী লীগ তো সবাই ক্রিমিনাল না, তাই না? এখন আওয়ামী লীগের তো ভালো লোকও আছে, এটাও তো একটা পার্সেন্টেজ আছে, তাই না? সবাই তো আর ক্রিমিনাল না। তো ওই লোকগুলি, বিএনপির এতগুলি লোক, তারপরে বামপন্থীদের লোক, অমুক তমুক, জাতীয় পার্টির একটা রিপ্রেজেন্টেশন আছে, যত পার্সেন্টেজই হোক, সেগুলি বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য করতেছেন।
এবং এটার বাদ দিয়ে আপনি জুলাই ডিক্লারেশন করতেছেন। জাতীয় পার্টি তো ব্যান্ড না, জাতীয় পার্টিকে ডাকছেন? ডাকেন নাই তো, অনেককেই তো আর ডাকেন নাই। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে যে বিএনপি তো তুচ্ছ তাচ্ছিল্য করছে, করার কথা, কারণ আপনি হোয়াটসঅ্যাপে দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে দাওয়াত দিচ্ছেন, তো বিএনপি তুচ্ছ তাচ্ছিল্য করছে, পাঠাই দিয়েছে সালাউদ্দিন সাহেবরে, বড় বড় নেতাগুলি বাদ। আচ্ছা, তারপরে এখন তাহলে জাতীয় ঐক্য মানে কি? জাতীয় ঐক্য মানে হচ্ছে সালাউদ্দিন সাহেব, তারপরে জামাতের হচ্ছে ওই যে সেক্রেটারি জেনারেল, আর হচ্ছে জোনায়েদ সাকি, এই তো জাতীয় ঐক্য হয়ে গেল। আর দরকার নাই তো। আপনি এই যে যারা বামপন্থী আছে, ধরেন এই যে কি আমাদের ওয়ার্কার্স পার্টির যে সিপিবি যায়নি, আজকে সিপিবি যায়নি, কেউ যায় নাই তো। তাইলে জাতীয় ঐক্য মানে হচ্ছে বিএনপির একজন, আর জামাতের 4 জন, আর জোনায়েদ সাকি, বাস জাতীয় ঐক্য হয়ে গেল। কত হাস্যকর ব্যাপার দেখেন। এবং সেটাকে বলা হচ্ছে যেটাকে ক্যারি ফরওয়ার্ড করা হবে, এটাকে আরও শক্তিশালী করা হবে। এটা ঝুলে গেছে। কেন এটার মধ্যে মেধা এবং শ্রম ব্যবহার করছে? আপনি যেগুলি নিয়ে মানুষ টেনশনে আছে, যেগুলি নিয়ে মানুষ, যেগুলি পাবলিকের কনসার্ন, সেগুলি আপনি ট্রিট করেন, সেগুলিকে আপনি হ্যান্ডেল করেন। একটু বলবেন পাবলিকের কনসার্ন। পাবলিকের কনসার্ন আপনি কত শুনতে চাইবেন? আমি জার্নালিস্ট হিসেবে প্রতিদিন 5টা 6টা আপনি জিনিস আমি হ্যান্ডেল করি। সারা দেশ আপনার দখলবাজি চলতেছে, সারা দেশ চাঁদাবাজি চলতেছে। এবং আপনি কি বলবো, এই যে এখন তো কি হয়েছে, আপনার স্বৈরাচারের দোসররাও টাকা দিয়ে আপনার মানে বিজয়ীর তকমা পাচ্ছে, মানে জুলাই অভ্যুত্থানের বিজয়ী তারা। মাহবুব কামাল, দখলবাজির কথা বলছেন। আমরা স্বৈর শাসনের আমলে ছাত্রলীগের দখলবাজির কথা শুনেছি, যুবলীগের দখলবাজির কথা শুনেছি, এখন কারা করছে? এটা এটা ইমপ্লাইড। এটা কেন বলতে হবে আমাকে? আমাকে কেন বিপদে ফেলতেছেন? আপনি জানেন না কে দখলবাজি করতেছে, কে চাঁদাবাজি করতেছে? টাকা দিয়ে, অর্থ দিয়ে স্বৈরাচারের দোসরের লেবেল মুছে ফেলা হচ্ছে এবং তাদেরকে অভ্যুত্থানের অংশীদার করা হচ্ছে টাকার বিনিময়ে। এবং দেখেন কি অবস্থাটা দাঁড়াইছে। আপনার চিফ অ্যাডভাইজার তো খুব হেল্পলেস, টোটালি হেল্পলেস। উনি ওই যে খালেদ মহিউদ্দিনের সাথে ইসে বলছেন যে মহা বিপদে আছি। দেখেন, লোকজন গিয়ে তার অফিসে নাকি ঢুকতেছে, উনি পুলিশকে বলতেছেন, পুলিশ বলতেছে আমরা পারবো না। কি একটা অবস্থা দেখেন। আচ্ছা, আজকে যে আদিবাসীদের ইসে যে আমরা আদিবাসী নিয়ে কথা বলবো, এই যে একটা মানে সরকারের একটা হেল্পলেসনেস, হ্যাঁ, কিন্তু এই হেল্পলেসনেসটা তারা আমলে নিচ্ছে না। তারা মনে করতেছে যে আরে মানে আমাদেরকে কে রুখে, যা খুশি তাই করবো আর কি। কিন্তু মানে একটু গভীরভাবে যদি ওরা চিন্তা করেন যে দেশটা কোথায় চলে গেছে, তাইলে কিন্তু মানে জিনিসগুলো অন্যরকম হইতো। আমরা একটু নাজমুল আশরাফের কাছে, মাহবুব কামাল, যেটা মাহবুব কামাল বলছিলেন দেশটা কোথায় চলে গেছে, আমি আরেকটু জোরে দিতে চাই। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব ওই মিটিংয়ে গিয়ে একটা কথা বলেছেন, সেটা আমি একটু কোড আমি বলি। গণঅভ্যুত্থানের 4 মাস পরে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল, এই প্রশ্নটি তুলেছেন সালাউদ্দিন আহমেদ। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকের বিএনপির যাওয়া না যাওয়া নিয়ে দুপুর পর্যন্ত একটা টালমাটাল অবস্থা, পরে সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে। একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। না, জনাব সালাউদ্দিন আহমেদ সঠিক কথাই বলেছেন। আপনি প্রথম কথা হচ্ছে কি, কিছুদিন ব্যাপকভাবে আমরা শুনেছি সবার মুখে বিপ্লব বিপ্লব বিপ্লব। তারপরে যারা বিপ্লব বোঝেন, বিপ্লবের সংজ্ঞা জানেন, বিপ্লবের ইতিহাস জানেন, দেশে দেশে বিপ্লবের কাহিনী যাদের মুখস্থ, তারা বলেছে যে ভাই যা ঘটেছে সেটা প্রয়োজন ছিল, জনসমর্থন ছিল, যারা নেতৃত্ব দিয়েছে তারা বীর, সব ঠিক আছে, কিন্তু এটা বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান, গণজাগরণ। তারপরও কিছু কিছু মানুষ বিপ্লব বিপ্লব বলতেই থাকলো। এখন দেখছি অনেকে শুদ্ধ হচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সমর্থন দিয়েছেন নানানভাবে, তারাও অভ্যুত্থান বলছে। আবার বৈপরীত্য কোন জায়গায়, একই ব্যক্তি আজকে বলছে বিপ্লব, কালকে বলছে অভ্যুত্থান। আপনি অভ্যুত্থানটাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আপনি যখন আবার এটাকে বিপ্লবও বলবেন, তো বিভ্রান্তি দূর হবে, ইতিহাস বিকৃত হবে। আজকে চোখের সামনে দেখা আমরা জানি যা ঘটেছে এটা একটা অভ্যুত্থান, এবং বোদ্ধালোক থেকে শুরু করে মানে ইতিহাস বোধ যারা আছে, যারা ইতিহাস জানে, তারা সবাই বলছে যে না, এটা অভ্যুত্থান। এমনকি ওই আন্দোলনে শুধুমাত্র জুলাই অগাস্টের আন্দোলনে ছাত্ররা সবচেয়ে বেশি নাকি? হ্যাঁ, না, আমি কিন্তু এখন ধরেন শীর্ষ পর্যায়ে যারা সমন্বয়ক, আমি তাদের মুখে এখন অভ্যুত্থান শুনছি। আবার দেখা গেছে কি, সেদিন আমার হাসি পেল, একটা বক্তৃতার মধ্যেই একজন শীর্ষ সমন্বয়ক একবার বিপ্লব একবার অভ্যুত্থান বলছে। আচ্ছা, সেটা বিভ্রান্তি দূর হবে নিশ্চয়ই, এটা আমরা ঠিক করে ফেলবো। কিন্তু আপনি অভ্যুত্থানের 5 মাস পরে এসে আপনার
বোধোদয় হলো, আরে ওটার তো একটা ঘোষণাপত্র দরকার। আপনি হঠাৎ করে ঘোষণা দিলেন, সংবিধানের কবর রচনা করার মাধ্যমে আপনি শহীদ মিনারে গিয়া সেই ঘোষণা দেবেন। তারপরে সরকার বলল আমরা ওর সাথে নাই। তারপরে সরকার বললো এই তোমরা দিও না, আমরাই দেব। তারপরে বলল যে হ্যাঁ দিব তো, কিন্তু সবার সাথে আলোচনা করে নেই। এবং সেই আলোচনাটার যে ফলাফল এর মধ্যে আপনি বললেন, মাহবুব ভাই বললেন, তার মানে একটা অশ্বডিম্ব প্রসব করেছে সেই আলোচনা। এবং বড় বড় স্টেক হোল্ডার যারা, তাদের যে অবস্থান খুবই যৌক্তিক, যে এতদিন পরে এসে কেন এই ঘোষণাপত্র দিতে হবে, এবং যারা ঘোষণাপত্রের উদ্যোক্তা তারা যা বলতে চাচ্ছে, তাদের যে 7 দফা ওই ঘোষণাপত্রে, সেটার সাথে বড় কোনো রাজনৈতিক দল, কোনো সুস্থ বিবেকবান মানুষ এটার সাথে একমত না, যে যে বিষয়গুলো আছে। আরেকটা দেখেন বৈপরীত্য কোন জায়গায়, ওই ঘোষণাপত্রে সংবিধানকে কবর দেওয়ার কথা বলা হয়েছে। তো সংবিধান যখন আপনি কবরই দিয়ে ফেলবেন, তাহলে সংবিধান কবর দেওয়ার প্রক্রিয়া কি, যেটা তারা বলে, এবং তাদের যারা গুরুজন কয়েকজন আছেন তারা বোঝান আমাদেরকে, সেটি হচ্ছে এটি একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে কোনো কিছুই থাকে না, একটা গণপরিষদ করে একটা সংবিধান নতুন করে রচনা করে তার মাধ্যমে দেশকে আবার পুনর্গঠন করা, সেগুলো ঘটেও না, সেগুলো করাও হয় নাই। এবং এই সরকার সংবিধান সম্মতভাবে শপথ নিয়ে তারা দায়িত্ব নিয়েছে এবং সংবিধান মেনে তারা কাজ করছে, সংবিধান বহাল আছে। আপনি সেই সংবিধানকে সংশোধন করতে চান, সংস্কার করতে চান প্রয়োজন অনুযায়ী, এবং যাতে করে দেশ আরও ভালো চলে, গণতন্ত্র আরও বেশি প্রতিষ্ঠিত হয়, মানুষ সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয়, অন্যায় অত্যাচার অনিয়ম কম হয়, ফ্যাসিবাদ কায়েম না হয়, স্বৈরতন্ত্র কায়েম না হয়, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য সংস্কার দরকার। সেই সংস্কার কতটুকু কোন ক্ষেত্রে করবেন সেটি নিয়ে অনেক মতভেদ আছে। কিন্তু সংস্কার কমিশন কালকে যে রিপোর্ট দিল, এগুলো আমি রিপিট করছি না, দেশের নাম থেকে শুরু করে আরও অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে অনেক মতভেদ আছে। হয়তো কোনো কোনো জায়গায় একমত হবে, অনেকগুলো বিষয় আছে একমত হবে, সেখানে পরে আসছি। তার আগে বলি, তাহলে আপনি একই সাথে সংবিধান সংস্কারের জন্য কমিশন করলেন, তারা 3-4 মাস ধরে কাজ করে সুপারিশ দিল, সেই সুপারিশ নিয়ে আপনি দলগুলোর সাথে আলোচনা করবেন, আলোচনা করে যাতে ঐক্যমত্য তৈরি করবেন, তারপরে সেটা আপনি বাস্তবায়ন করবেন, কিছুটা আপনি করে দিয়ে যাবেন, বাকিটা নির্বাচিত সরকার এসে করবে। তো পাশাপাশি আপনি আবার বিপ্লবের দিকে হাঁটছেন কেন? সেই বিপ্লবে তো সংবিধানই নাই, সেই বিপ্লবে তো সংবিধানকে কবর দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এটা 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 তো হইল না। তার মানে যা খুশি, যার যা খুশি বলছেন, যার যা খুশি করছেন। এবং আমার মনে হচ্ছে যে সরকার যেমন নিজের কোনো শক্ত অবস্থান নাই যে কোনো ক্ষেত্রেই, সেটা রাজনৈতিক বিষয় হোক। নাজমুল আশরাফ, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র হঠাৎ দরকার কি না? এখন কেন দরকার আমাকে বলেন, আপনি বলেন। একটা প্রয়োজনীয়তা আমি দেখি, সেটা হচ্ছে যে জুলাই অগাস্টে যা কিছু ঘটেছে সেটা একটা ইতিহাস, এবং সেই ইতিহাস কিন্তু আজকের জন্য না, আজকের ঘটনা আজকের ইতিহাস না, আজকের ঘটনা 10 বছর পরের ইতিহাস। কিন্তু আজকে এই তথ্যগুলো সংরক্ষণ করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এরই মধ্যে পাঠ্যপুস্তকেও অনেক ঘটনা চলে গেছে, অনেকেই জানে, অনেকে লিখছে, হয়তো বইও বেরো হবে। আপনি দেখেন, আমরা 53 বছর আগে মুক্তিযুদ্ধ করলাম, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখনও বিতর্ক, এখনও অনেক ব্যাপারে সবাই একমত হতে পারে না, অনেক বিষয় নিয়ে মতবিরোধ আছে, আবার কোনো কোনো বিষয়গুলো মানে একমত হয় সবাই, কিন্তু সেগুলোকে আবার দ্বিমত পোষণ করার বাস্তবতা আমরা দেখছি। তার মানে হচ্ছে 53 বছর আগের ঘটনার ইতিহাসও এখন আমরা জাতীয়ভাবে ঐক্যমতের ভিত্তিতে একমত হতে পারছি না। আর কালকের ঘটনা আমরা সবাই সব কিছুর ব্যাপারে একমত হয়ে যাব? রেকর্ডটা দরকার, তথ্য দরকার, এবং ওই সময় যা কিছু ঘটেছে তার তাৎপর্য, তার প্রয়োজনীয়তা, এতে কারা অংশ নিয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, কারা সমর্থন দিয়েছে, কারা বিরোধিতা করেছে, তার উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কী ছিল, দাবি কী ছিল, কিভাবে কোটা সংস্কার থেকে সরকার পতনে গেল, এগুলোর সকল তথ্য আমাদের সবার মুখস্থ, চোখের সামনে সব কিছু ঘটেছে, সেটারও বিকৃতি আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। ফলে আপনি যদি বলেন যে ওই ঘটনার ইতিহাস বা তথ্য সমৃদ্ধ করার জন্য ঘোষণাপত্র কেন লাগবে, এটা তো ধরেন গণমাধ্যমে আসছে, মানুষ জানছে, লিখছে, বই বেরোবে, ইতিহাসবিদরা দেখবেন, ভবিষ্যতে পর্যালোচনা হবে, এই প্রক্রিয়ার মধ্যেই তো ইতিহাস তৈরি হয়। এরপরে আপনি যদি বলেন যে মাহবুব কামাল, আমরা শুনবো, আমরা বিরতিতে যাই, বিরতি থেকে এসে আবার শুনবো। প্রিয় দর্শক, আবার স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। মাহবুব কামাল, বিরতির আগে আমরা শুনছিলাম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছিলেন নাজমুল আশরাফ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সংস্কার, নির্বাচন না ঐক্য, কোনটা এখন সবচেয়ে বেশি জরুরি? এই একটাই প্রশ্ন, আরও প্রশ্ন করছি। আচ্ছা, এটা হচ্ছে যে সংস্কার ঐক্য, এটা ডাস্টবিনে ফেলে দেন। ঐক্য বাংলাদেশে হবে না,
ঐক্য মানে হচ্ছে টু বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, ইংরেজিতে বলে। অর্থাৎ শূন্যে একটা প্রাসাদ বানানো, এটা কোনোদিনও হবে না বাংলাদেশে। চিফ অ্যাডভাইজার যখন ঐক্যের কথা বলেন না, আমি হাসি চেপে রাখতে পারি না, বিশ্বাস করেন। মানে উনি কি আসলে বোঝেন না না কি, আমি এটাই বুঝতে পারি না। ঐক্যের কথা উনি এখানে বলেন। হ্যাঁ, আপনি দেখেন ওয়াজ মাহফিলগুলিতে যান, এক এক ওয়াজে এক এক রকম ফতোয়া দিচ্ছে এবং বিরোধী পক্ষকে কি তারা গল্প বানাচ্ছে, তারা ফতোয়া দিচ্ছে। ঐক্যতার ভিত্তিতেই তো এই সরকার গঠন করা হলো। এই সরকার, আচ্ছা সেই সময় যখন গঠিত হয়েছিল সেই সময় এক ধরনের একটা ঐক্য ছিল, এক ধরনের একটা ছিল। কিন্তু বাঙালি তো তার ওই যে কি বলে যে ওই মূলে ফিরে যাওয়া, মূলে ফিরে গেছে এবং এটি স্বাভাবিক। ওই আল কোরআনের একটা জিনিস আমার খুব মানে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয়। আল কোরআনের এইটা আমাকে খুব কোটেবল কোট মনে হয়। এবং দেখেন সবাই কিন্তু মূলে ফিরে গেছে। আচ্ছা এখন এইসব বাদ দেন, ঐক্য টক্য বাদ দেন, সংস্কার বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন আল্লাহর হস্তে, তারপর নির্বাচিত সরকার এসে কী করে সেটা দেখবে। এই মানে স্ট্রেইট কথা, এর বাইরে আর কোনো কথা নেই। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে তো। 15 বছর তো শেখ হাসিনাকে উৎখাতের জন্য আমরা যে ঐক্যতা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, অ্যাপার্ট ফ্রম দি আওয়ামী লীগ তার নিজের এছাড়া, সেই ঐক্যের এখন বারবার ঐক্যের ফাটল, ঐক্য বিনষ্ট। এই ঐক্যটা কেন নষ্ট হচ্ছে? আহা, 5 আগস্টের আগে যে ঐক্য ছিল, বিএনপি, জামাত, সিপিবি, আরও যদি অনেক দলের কথা বলি, ওই ঐক্যটা এখন কেন বারবার নষ্ট, ফাটল যাতে না ধরে কেন আসছে? আহা, শুনেন, এইটা অ্যাট এ গিভেন মোমেন্ট অফ টাইম আপনার অনেকগুলি ফ্যাক্টর একসাথে মিলতে পারে, কিন্তু ওই সময় ওইটা হচ্ছে ওই এই যে বললাম গিভেন মোমেন্ট অফ টাইম, ওই সময়ের জন্য এটা প্রযোজ্য। কিন্তু এইটা সব সময় থাকবে, এই ডিনামিক সব সময় থাকবে, এটা তো কোনো গ্যারান্টি নাই। এবং যখনই 5 আগস্টের পরে যার যার স্বার্থ সামনে চলে আসলো, তাড়াতাড়ি স্প্লিট হয়ে গেল, এটি খুব স্বাভাবিক। এবং এটা তো খুবই স্বাভাবিক। আপনার মানে ছাত্ররা দল গঠন করে তার ক্ষমতায় যাবে, বিএনপি কখনো টলারেট করবে? কোনোদিন টলারেট করতে পারে এটা? দীর্ঘ 16-17 বছর তারা আন্দোলন করার পরে এটা করবে? এটা তো হইতে পারে না। তারপর ধরেন যে জামাতের সাথে অন্যান্য দলের কিছু বেসিক প্রবলেম আছে, তারপরে জাতীয় পার্টির একটা ব্যাপার আছে, তারপরে লেফটিস্টদের একটা ব্যাপার, নানা রকমের স্টেক হোল্ডার তো এখানে। আপনি এইগুলিকে আপনি একটা বৃত্তে আবদ্ধ করতে পারবেন না, এটা হয় না। হ্যাঁ, এটা হয় না। এবং হ্যাঁ, বিশেষ সময় যেমন ধরেন যে একটা বহিঃশক্তি আমাদের আক্রমণ করলো, হ্যাঁ, একটা কি বলে যে একটা ইম্পেরিয়ালিস্ট ফর এক্সপ্যানশনিস্ট ফর, আর তখন একটা জাতীয় ঐক্য হবে, এটা আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই করতে। আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব স্টেকে নাই, বিপদে না, আপনার স্বৈরতন্ত্র উৎখাত হয়ে গেছে, তো কিসের ঐক্য আপনার? তাই না? একটা ইস্যু লাগবে তো, যে হ্যাঁ ফ্যাসিবাদ উৎখাত করতেছি, বা ঔপনিবেশিক শক্তি উৎখাত করতেছি, বা ধরেন যে বহিঃশক্তির আক্রমণ প্রতিরোধ করতেছি, তাইলে না একটা জাতীয় ঐক্য। এখন তো ওইসব কিছু নাই। এখন তো যার যার রাজনীতি তার কাছে, এটা এক থাকার কথা না, থাকতে পারে না। এবং শুধু তাই না, দেখেন এই যে গভর্নমেন্ট যে কতগুলো সিদ্ধান্ত নিচ্ছে এবং কোনোটা তো স্টিক করতে পারতেছে না। পারতেছে? আপনি বলেন কোনো এই যে একটা করে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা পাল্টাইতে হচ্ছে, মানে ওইটা উঠিয়ে দেওয়া হচ্ছে, ওইটা প্রত্যাহার করা হচ্ছে, ওইটা মানে কি বলে যে না এরকম কিছু আমরা করি নাই, এরকম জিনিস। পাবলিক সার্ভিস কমিশনের 6 জন নিয়োগ, সেটা বাতিল করতে হইলো। তারপরে আপনার ইসের উপরে ভ্যাট আরোপ করলেন, রেস্টুরেন্টের উপর, ওইটা থেকে পিছিয়ে আসতে হইলো। আবার বলতেছেন যে আবার হ্যাঁ আবার মানে কি বলে পর্যালোচনা করা হবে, আরও কোনো ইয়ে থেকে প্রত্যাহার করা যায় কিনা। সব থেকে তো পিছিয়ে আসতেছেন। তাইলে কি মানে এটা কি লটারি নাকি? যদি লাগিয়া যায়, একটা দিলাম, এটা লাগলো না, বাস এটা ফিডব্যাক ইয়ে করলে বাউন্স করলো, পরে এটা প্রত্যাহার করে নিলাম। এইভাবে তো একটা দেশ চলতে পারে না, তাই না? আপনাকে সুচিন্তিতভাবে ডিসিশন নিতে হবে এবং সুচিন্তিতভাবে আপনাকে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে আপনাকে ডিল করতে হবে। আপনি এইভাবে ডিল করলে তো হবে না। আপনি হোয়াটসঅ্যাপে একটা দাওয়াত দিয়ে দিলেন, হ্যাঁ, এই যে ইয়ে বলতেছে, কমিউনিস্ট পার্টি বলতেছে আমাদের দাওয়াত হচ্ছে সে অনুযায়ী কালকে হবে, এটা মানে আগামীকাল হওয়ার কথা, আজকে হয়ে গেল। মানে হোয়াটসঅ্যাপে যে দাওয়াত আসছে সেই অনুযায়ী মানে অনুষ্ঠানটা হবে, আলোচনাটা হবে আগামীকাল, এরকম দাওয়াত, চিন্তা করেন তো। ফলে এই যে সব কিছুতে গা ছাড়া ভাব, সব কিছুতেই মানে যদি লাগিয়া যায়, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে। এটা ভাই 18 কোটি লোকের একটা দেশ, তাই না? মানুষের কত চাহিদা, মানুষের কত রকমের সমস্যা, এগুলি করতেছেন না, আপনার যখন যা খুশি তাই করতেছেন, এটা তো হইতে পারে না। আচ্ছা, তারপর সংবিধান দেখেন, সংবিধানের এটা তখন ভুলে গেলাম আর কি,
যেমন ধরেন এই যে মানে 21 বছর বয়সের কে আপনি এমপি হওয়ার জন্য বলতেছেন, আমাদের দেশে অনার্স করতেই তো 22-23 বছর লেগে যায়। তার মানে কি সে ছাত্র অবস্থাতে এমপি ইলেকশন করবে? কি সাংঘাতিক ব্যাপার দেখেন আর কি। আচ্ছা দেখেন, সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদ এগুলি আছে, ঠিক আছে। এইটি যেগুলি যেহেতু আছে সেহেতু ধর্মনিরপেক্ষতার দরকার নাই। সাম্য থাকা মানেই বা বহুত্ববাদ থাকা মানেই ধর্মনিরপেক্ষতা আছে, এটা ধরে নিলাম। বা সমাজতন্ত্র উঠে দিতেন, ভালো কথা, সাম্য যেহেতু আছে সাম্য। এখন দেখেন মানে আপনি সমাজতন্ত্র উঠাই দিলেন, তাইলে আপনি কি করবেন? সাম্য যে লিখলেন আপনি বা মানবিক মর্যাদা, এইটার প্রতিফলন কি কোথায় ঘটবে? তাহলে আপনি বলেন যে এটা আমরা কল্যাণ রাষ্ট্র করব, ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে তো এক ধরনের সাম্য প্রতিষ্ঠা হয়, তাই না? এক ধরনের ডিসপ্যারিটি কমিয়ে আনা যায়, সেটাও আপনি বলতেছেন না। আপনি একটা বায়বীয় কথা বলতেছেন যে সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদ, মানে কত যেসব শব্দ খুব করে আর কি, মানে বাজে খুব আর কি। হ্যাঁ, সেই সমস্ত খুব হাই সাউন্ডিং শব্দ দিচ্ছেন আপনি, হ্যাঁ, যেগুলির কোনো মানে এটি মিন করতেছেন না কিছু। আপনি সাম্যের কথা যখন বলছেন তার রাষ্ট্রটা কি ধরনের হবে? এটা কি সমাজতান্ত্রিক হবে? বলতে সমাজতন্ত্র রাখেন নাই, তাহলে বলেন যে এটা কল্যাণ রাষ্ট্র হবে, ওয়েলফেয়ার স্টেট হবে। অনেক ওয়েলফেয়ার স্টেট আছে তো, যেখানে আপনার ডিসপ্যারিটি কমিয়ে আনা যায়। আমরা আবার ফিরবো নাজমুল আশরাফ, যেটা মাহবুব কামাল বলছিলেন, 21 বছর বয়সে নির্বাচনের অংশকে সাংঘাতিকভাবে উনি আখ্যায়িত করলেন। আমি একমত। আমি ওই সংবিধান সংস্কারের আগে একটু আগের বিষয়টা শেষ করি, যে ঘোষণাপত্রের বিষয়টা এখন একটা গ্যারাকলে আটকে গেছে। ঘোষণাপত্রের বাস্তবতাও নাই, প্রয়োজনীয়তাও নাই। এই পর্যায়ে এসে যা যা কিছু হয়েছে গত 5 মাসে, এখন ঘোষণাপত্রের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি 5ই অগাস্টের পরে করতে পারতো বা করা উচিত ছিল, যদি ওটাকে বিপ্লব দাবি করে করা হয় সেক্ষেত্রে। এখন এটা সম্ভব না, এটা একটা মত। আর আপনি 5 মাস যেভাবে চলেছেন, যে জায়গায় এসেছেন, এখন এসে আপনি অভ্যুত্থানকে বিপ্লব বলে বিপ্লবের ঘোষণা দিয়ে সব কিছু বাতিল করে দিয়ে নতুন রাষ্ট্র গঠন করবেন, রিপাবলিক বানাবেন, হ্যান-ত্যান, এগুলো খুবই মানে হাস্যকর, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা। ওগুলোর চেয়ে প্রতিদিনকার যেসব সমস্যা মাহবুব কিছুটা বলছিলেন, দ্রব্যমূল্য থেকে শুরু করে হ্যান-ত্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, সেগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত। মানুষের সেটা বেশি দরকার। এখন সংস্কারের অনেকগুলো প্রস্তাবের মধ্যে যেটা বলছিলেন উনি, 21 বছর বয়সে একজনকে আমি এমপি বানাবো। 21 বছর বয়সে উনি যেটা বললো যে ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা যায় না 21 বছরের মধ্যে, ছাত্র অবস্থায় আমি এমপি হব। 21 বছর, তরুণদের অনেক গুণ আছে, তরুণদের অনেক শক্তি আছে, সবই ঠিক আছে। মাঠে নেমে সাহসের সাথে মোকাবেলা করে আন্দোলন করে সফল হওয়া যে তারুণ্য, সেই তারুণ্য সব ক্ষেত্রেই যে খুব উপযোগী এটা বলার কোনো সুযোগ নাই। তাহলে অভিজ্ঞতা, দক্ষতা এবং মানে বয়োজ্যেষ্ঠতা, এগুলোর কোনো প্রয়োজনীয়তা পৃথিবীতে থাকতো না। সব মানে কি বলে, তরুণের পরে যত জনগোষ্ঠী সব মেরে ফেলে শেষ করে ফেলতো। এখন আপনি কেন তার 21 বছর প্রস্তাব করেছেন? কারণ আপনি তাদের কথা মাথায় রেখে এসব প্রস্তাব করছেন যারা মাঠে শক্তিশালী, যারা এখন মানে দাপটের সাথে চলছে, যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়েছিল, যে ইতিবাচক অর্জন তাদের, নানান অপকর্ম এবং উল্টাপাল্টা চিন্তাভাবনা, কথাবার্তার মাধ্যমে তাদের সেই জনপ্রিয়তা, সমর্থন প্রতিনিয়ত কমছে। দুদিন আগেও আপনি যাদেরকে বলতে বা শুনতে বা লিখতে দেখেছেন এই সব আমাদের তরুণদের পক্ষে আন্দোলনে তাদের ভূমিকার কারণে, তারাই এখন বিরক্তিকর এবং নেতিবাচক সব মন্তব্য করছে। ফলে আপনি অসৎ উদ্দেশ্যে এই জিনিসটা চিন্তা করেছেন। আরেকটা জিনিস দেখেন, নারীদের জন্য আপনি 100 আসন প্রস্তাব করেছেন, ভালো কথা। নারীরা 100 আসন মানে কি, গোটা 300 আসনকে যদি 100 আসনে ভাগ করে, এক একজনের ভাগে 3টা আসনের সমান আসন হবে। নারীরা যে প্রতিকূলতার মধ্যে সমাজে বাস করেন, সব ক্ষেত্রে, রাজনীতিতে তো সেটা আরও বেশি, সেই নারীদেরকে আপনি সরাসরি নির্বাচনের ব্যবস্থায় রাখলেন 3 গুণ বড় আসন দিয়ে। নারীদের চেয়ে কি তরুণরা বেশি অবলা? তাদের জন্য আপনি আবার 10% সংরক্ষণ করার কথা বলছেন। তার মানে সকল চিন্তার কেন্দ্রে হচ্ছে যারা দাপট দিয়ে বেড়াচ্ছে তাদেরকে খুশি করা, সন্তুষ্ট করা। তাদের গুরুত্ব, তাদের ভূমিকা কেউ অস্বীকার করে না। কিন্তু আপনি যদি লাই দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যান যে তারা বিপদগামী হয়, যে শক্তি আমাদের সেটা অপশক্তিতে পরিণত হয়, সেই জায়গায় আমাদের দায়িত্বশীলতা যথেষ্ট ঘাটতি আছে। আর জাতীয় ঐক্যের কথা যেটা বললেন মাহবুব ভাই, জাতীয় ঐক্য আমরা খুব কমই দেখেছি। আমরা এই আপনার 24 সালে জাতীয় ঐক্য দেখেছি, আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে এক ধরনের জাতীয় ঐক্য। অন্তত সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, রাজনৈতিক অরাজনৈতিক সব মিলিয়ে আমরা 90 একবার জাতীয় ঐক্য দেখেছি, আমরা 71-এ জাতীয় ঐক্য দেখেছি। বা
এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত একটা বিষয়ে মোটামুটি জাতীয় ঐক্য আছে, ভারতের আগ্রাসন, ভারতের অন্যায়, ভারতের দাদাগিরি, এর বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য আছে। ফলে এটা সময় এবং বিষয়ভিত্তিক হয়। আপনি চাইলেন সবাইকে নিয়ে ঐক্য করলেন, আবার যেই বিষয়ে আপনি ঐক্য করতে চান সেই বিষয়ে তো সবার সমর্থন থাকতে হবে, আবার সবাইকে তো নিতে হবে। আপনি নেবেন বেছে শুনে আপনার মতো পছন্দ, তিনজন মিলে ঐক্য হয়ে গেল জাতীয় ঐক্য, কথায় কথায় জাতীয় ঐক্য, কদিন পরে জাতীয় ঐক্য শব্দটার অর্থই পাল্টে যাবে। এখন আপনি ঘোষণাপত্র বলেন, সংস্কার বলেন, এগুলোর ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা সহ সরকার বলছে এগুলোর ব্যাপারে জাতীয় ঐক্য হলে পরে শব্দ রাজি হলে পরে সেই সংস্কার করবে। কিন্তু আমি আপনাকে লিখে দেই, কোনো একদিন আমাকে জিজ্ঞেস করেন, এইসব সংস্কার প্রস্তাবের কোনোটার ব্যাপারে জাতীয় ঐক্য হবে না। ধন্যবাদ নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, আগামী স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন।